তিনি বুঝতে পারলেন গন্ধটা মানুষ পোড়ানোর গন্ধ। তার সন্দেহ হয় এবং এই চাকুটাকে দিয়ে এই কলেজে রাইভাল গ্রুপের বা তার অপোজিশন পার্টির যে পোস্ট সব কুমোরও তাই করলেন, ঠিক আছে স্যার আমরা দেখে নেবো, কারণ আগুন যাতে না ভরে আমরা আস্তে আস্তেই পুড়িয়ে সব ডিস্ট্রয় করে দেবো। দিল্লির হাইকোর্ট এটাকে 2003-তে রেয়ারেস্ট অফ রেয়ার কেসের আখ্যা দেন। নমস্কার, আমি সুমন। আপনাদের কাছে নিয়ে এসেছি একটা ট্রু ক্রাইম স্টোরি, নয়না সাহানি কেস বা দিল্লি তন্দুর কাণ্ড নামে পরিচিত। গল্পটা বলার আগে প্রথমেই বলে রাখি, এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম, যারা আপনারা দেখেছেন ভিডিওটা, লাইক করেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি চাইবো আপনারা আরও দেখুন, আরও সাবস্ক্রাইব করুন, আরও বেশি লাইক করুন এবং ফরওয়ার্ড করুন। শুরু করছি আজকের গল্প, নয়না সাহানি কেস বা দিল্লির তন্দুর কাণ্ড। এই দিল্লির তন্দুর কাণ্ড ঘটনাটা দিল্লির হাইকোর্ট এটাকে 2003-তে রেয়ারেস্ট অফ রেয়ার কেসের আখ্যা দেন, কারণ এই প্রথমবার দুবার অটোপসি হয় এবং ব্যালিস্টিক টেস্ট করা হয় এবং ডিএনএ টেস্ট করা হয়। নয়না সাহানির জন্ম হয় দিল্লির একটি খুবই সাধারণ পরিবারে। বাবা হচ্ছে হরভজন সিং এবং মা যশবন্ত কৌর। সাধারণ পরিবারের সাধারণ মেয়ে। আরও 3টি ভাই বোন ছিলেন, মানে 4 সিবলিংস, 2 ভাই 2 বোন। নয়না সাহানি ছোট থেকেই বাকি ভাই বোনের থেকে এবং বাকি বাচ্চাদের থেকে আলাদা ছিলেন অনেক বেশি স্মার্ট, অনেক বেশি গোল ওরিয়েন্টেড। উনি ছোট থেকেই জানতেন ওনাকে কি করতে হবে বড় হলে। সময়ের সাথে সাথে নয়না সাহানির ক্যারেক্টারটা আরও বেশি স্পষ্ট হতে লাগলো। যত বড় হতে লাগলেন উনি অনেক বেশি স্ট্রং এবং অনেক বেশি ডমিনেটিং হতে লাগলেন এবং তার কি চাই না সেটা স্পষ্টভাবে সবাইকে বুঝিয়ে দিতে লাগলেন। তার ভালো লাগা, তার খারাপ লাগা, সব জিনিসটাই ক্লিয়ার করতে লাগলেন সবার সাথে। নয়না সাহানি কোনো কিছু বলার আগে কাউকে কোনো সময় ভয় পাননি। তার থটস, তার প্ল্যান, সেটা যতই টাফ হোক না কেন তিনি নির্ভীক কণ্ঠে বলে গেছেন। এইভাবেই তার এই স্মার্ট অ্যাটিটিউড, তার কনফিডেন্স, তার নির্ভীক সিদ্ধান্তের জন্যে সে আস্তে আস্তে জনপ্রিয় হতে শুরু করেন এবং কলেজ পলিটিক্সে তিনি একজন গণ্যমান্য এবং জনপ্রিয় ক্যারেক্টারে পরিণত হন। এরপর নয়না সাহানি দিল্লি ইউনিভার্সিটিতে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর পাইলটের ট্রেনিং নেওয়ার জন্য উনি চলে যান। বেশ কিছুদিন বাইরে থাকার জন্য এই পলিটিক্স থেকে তিনি নিজেকে বহু দিনের জন্য দূরে সরিয়ে রাখেন। কিন্তু নয়না নিজেকে বেশি দিন পলিটিক্স থেকে দূরে সরিয়ে রাখতে পারলেন না। ইন 1989 উনি আবার ফিরে এলেন দিল্লিতেই এবং এইবার তিনি দিল্লির ইউথ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি হিসেবে জয়েন করলেন। নয়নার এই নির্ভীক কণ্ঠ এবং তার স্মার্ট অ্যাটিটিউডের জন্য খুব স্বাভাবিকভাবে যুব সমাজ তাকে অনুসরণ করতে লাগলেন, ফলো করতে লাগলেন এবং এইভাবে সে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠলেন। খুব সাধারণভাবে প্রচুর লোকের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হওয়া শুরু হলো। একই সঙ্গে ঠিক এই সময় দেখা হলো সুশীল শর্মার সাথে। সুশীল শর্মা সেই সময় ছিলেন জাতীয় কংগ্রেসের যুব সমাজের লিডার। সুশীল শর্মা ইনিও দিল্লি ইউনিভার্সিটি থেকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। নয়নার মতনও ইনি সাধারণ পরিবার বিলং করতেন, খুবই সাধারণ পরিবার থেকে এসেছিলেন। কিন্তু সুশীল শর্মার ফ্যামিলি সাধারণ হলেও তার চিন্তা ভাবনা, উদ্দেশ্য মোটো ছোটোখাটো ছিল না, সেটা সাধারণ ছিল না। সে ছোট থেকেই চাইতো যে বড় কিছু একটা করব, একজন বিগ শট হব। কিভাবে করব তার কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু কলেজে আসার সঙ্গে সঙ্গেই পলিটিক্স জয়েন করেন এবং খুব তাড়াতাড়ি যুব কংগ্রেসের নেতাও হয়ে যান তিনি। সুশীল শর্মা কলেজ লাইফে প্রথম থেকেই বেশ জনপ্রিয় ছিলেন। প্রচুর স্টুডেন্ট তাকেও ফলো করত। তার একটা বিশেষ আচরণ ছিল, তার জন্য সে বেশি ফেমাস ছিল। তিনি কি করতেন, তার পকেটে একটা চাকু রাখা থাকতো। সেই চাকুটাকে দিয়ে এই কলেজের রাইভাল গ্রুপের
বা তার অপোজিশন পার্টির যে পোস্টারগুলো থাকতো সেই ছবির উপর তিনি সবসময় চাকু দিয়ে দাগ কেটে দিতেন। এই অদ্ভুত কারণটার জন্য তাকে চাকুমার লিডারও বলা হয়ে থাকতো। সুশীল প্রথম থেকেই তার এই পলিটিক্যাল ক্যারিয়ারটাকে নিয়ে ভীষণ সিরিয়াস ছিলেন। তিনি জানতেন তার এই পলিটিক্যাল ক্যারিয়ারের গ্রোথের জন্যে কাদের সাথে মেলামেশা করা উচিত এবং কাদের সাথে মেলামেশা করা উচিত নয়, তিনি সেটা অক্ষরে অক্ষরে পালন করতেন। সুশীলের কলেজ পলিটিক্সের জনপ্রিয়তা সুশীলকে আরও উপরে নিয়ে যায়। সে আরও উপরে উঠতে থাকে এবং একটা সময় তখন তাকে কংগ্রেসের লিডারও করে দেওয়া হয়। এই সময় তার পাওয়ারটা অতিরিক্ত বেড়ে যায় এবং খুব সাধারণভাবে মানুষের পাওয়ার যখন অতিরিক্ত বেড়ে যায় তখন মানুষ এই পাওয়ারটাকে হ্যান্ডেল করতে পারে না। সুশীলের ক্ষেত্রেও তাই হচ্ছিল। সুশীল অনেক বেশি রুড হয়ে গেছিলেন, অনেক বেশি সেলফিশ হয়ে গেছিলেন এবং সবথেকে অদ্ভুত ব্যাপার, একটা সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও সদা সর্বদা তার সঙ্গে একটা রিভলভার রাখা শুরু করলেন। সুশীল নিজের কেরিয়ারটাকে শুধু পলিটিক্সের মধ্যে আটকে রাখলেন না, তার বন্ধু কেশব কুমারের সাথে একটা বিজনেস শুরু করলেন, একটা রেস্টুরেন্ট বিজনেস। প্রথম রেস্টুরেন্ট খুললেন বাগিয়া বারবিকিউ, দিল্লিতেই। রেস্টুরেন্ট খুললেন ঠিকই সুশীল, কিন্তু সামলানোর সময় তার ছিল না। বাগিয়া বারবিকিউ এর ম্যানেজার করে দেওয়া হলো কেশব কুমারকে, আর সুশীল তার ফুল টাইম তার পলিটিক্সে দিতে লাগলেন। পলিটিক্সের জন্য তিনি ছিলেন হার্ড ওয়ার্কার, নিখাতভাবে কাজ করতেন পলিটিক্সের জন্য। তিনি কংগ্রেসের জন্য তার পুরো ডেডিকেশনটা দিয়েছিলেন এবং এই জন্যেই খুব তাড়াতাড়ি তাকে জাতীয় কংগ্রেস স্তরে একটা লিডার বানিয়ে দেওয়া হয়েছিল। এইভাবেই কোন এক পলিটিক্যাল সম্মেলনে নয়না সাহানির সাথে দেখা হলো সুশীল কুমারের ইন দ্য ইয়ার অফ 1989। খুব তাড়াতাড়ি এরা একে দুজনের সাথে কানেক্ট হয়ে গেলেন, কারণ দুজনকার ক্যারেক্টারটা অনেকটা একই রকম ছিল। দুজনেই ডমিনেটিং ছিলেন, দুজনকার উদ্দেশ্য, দুজনকার মোটো সব একই রকম ছিল। দুজনেই খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছে, তাই তাদের চাহিদাগুলো একই রকমের ছিল। তাদের দুজনেই এই মেন্টাল ম্যাচটা, দুজনকার মধ্যে কানেকশনটা অনেক স্ট্রং, বন্ডিংটা অনেক স্ট্রং হয়ে গেল। আর একই সাথে ওদের দুজনের মধ্যে একটা রিলেশন ক্রিয়েট হলো। যদিও সুশীল কুমার এই রিলেশনটাকে পাবলিক হতে দিলেন না, তিনি জানিয়ে দিলেন স্পষ্টভাবে তার এই পলিটিক্যাল ক্যারেক্টারের মাঝে এই ধরনের কোনো রিলেশনের জায়গা নেই। এইভাবে বেশ কিছুদিন চলার পর নয়না এবং সুশীল দুজনে ঠিক করলেন যে বিয়ে করে নেওয়া উচিত। 1993-তে তারা বিয়ে করলেন, কিন্তু একইভাবে বিয়েটাকেও পাবলিক হতে দিলেন না। বিয়েটা করলেন কোর্ট ম্যারেজ, দুজন বন্ধু বান্ধব এবং প্যারেন্টস, এই নিয়ে তারা বিয়ে করলেন। সুশীল স্পষ্টভাবে নয়নাকে জানিয়ে দিল যে তার কেরিয়ারের আগে কোনো কিছু নেই, কোনোভাবেই তার বিয়েটাকে পাবলিশ করা যাবে না, এবং নয়না এই ব্যাপারটাকে মেনে নিলেন। হ্যাঁ ঠিক আছে, এর মধ্যে সুশীল তো অন্যায় কিছু আবদার করেনি, ঠিক আছে মেনে নেওয়া যায়। দুজনেই দিল্লিতে মন্দির মার্গ এরিয়াতে একটা ফ্ল্যাটে থাকা শুরু করলেন। নর্মাল দম্পতি সাধারণভাবেই থাকতেন, শুধু লুকিয়ে চুরিয়ে থাকা শুরু করলেন, এইটুকুনি। বিয়ের পর সুশীল আর নয়নার জীবনটা বাকি দম্পতিদের মতো নর্মালি যাচ্ছিল, স্বাভাবিক জীবনযাপনই করছিল। সমস্যা একটু আধটু ছিল, কারণ যেহেতু বিবাহটা ওদের পাবলিশ ছিল না, তাই একটু লুকিয়ে চুরিয়েই চলতেন। প্রবলেমটা হলো কিছুদিন পর থেকে অ্যাকচুয়ালি নয়না সারাদিন ঘরের মধ্যে বন্দিই থাকতেন, কারণ বাইরে বেরোতে পারতেন না, সুশীলের সঙ্গে থাকতেই পারবে না, আলাদা করে থাকতে হবে। কিন্তু সুশীল সারাদিন বাড়ির বাইরে থাকতেন। স্বাভাবিকভাবেই তার সারাদিনের কংগ্রেসের নানা রকমের মিটিং, তাদের সম্মেলন, এইসব নিয়ে সুশীল ব্যস্ত হয়ে থাকতে শুরু করলেন। এতটাই বেশি ব্যস্ত হতে শুরু করলেন যে বাড়িতে সময় দিতেন না, যেটা নয়নার মোটেই ভালো লাগতো না। একা বাড়িতে বোর হয়ে যেতে লাগলেন, একাকি করতে একটা লোনলিনেস তার মধ্যে আসতে শুরু করলো। কিন্তু সমস্যাটা আরো বাড়লো যখন নয়না বুঝতে পারলেন যে সুশীল বাইরে শুধু সাধারণ কিছু মিটিং মিছিল এসব নিয়ে ব্যস্ত নেই। ওই পার্টিরই অনেক মহিলা রয়েছেন যার সঙ্গে সুশীলের সম্পর্ক রয়েছে, যাকে বলে বিবাহ বহির্ভূত সম্পর্ক। সুশীলের এই সম্পর্কটা বুঝতে পেরে নয়না প্রথম থেকেই একটা এমন ক্যারেক্টার যে সোজা সাপটা কথা বলতে ভালোবাসে, তাই সুশীলকে কনফ্রন্ট করেন, সোজা জিজ্ঞেস করেন
যে এটা কি সত্যি, এগুলো কি সত্যি না মিথ্যে এগুলো। কিন্তু সুশীল মেনে নেননি, না এই ধরনের কোনো ঘটনা নয়। এবং এটা কি হয়, বাড়তে থাকে, সমস্যাটা আরো বাড়তে থাকে। নয়না বুঝতে পারে যে সুশীল মিথ্যে বলছে, এরকম রয়েছে, খবর পাচ্ছেন। কিন্তু সুশীল বলে, না আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, আমি মিটিংয়ে ছিলাম, আমি মিছিলে ছিলাম, আমি এই জন্য বাড়িতে সময় দিতে পারিনি। কিন্তু নয়না বিশ্বাস করে না। প্রবলেমটা আরো বাড়লো। সুশীল নিজে তো সারাদিন বাড়ির বাইরে থাকতেন, ব্যস্ত থাকতেন, নানা কাজ নিয়ে, তার পার্টি যা কোনো যেসব কাজ নিয়ে বিজি থাকতেন। কিন্তু বউয়ের বেলায়, মানে নয়নার ব্যাপারে উল্টো ছিলেন। তখন ছিলেন কনজারভেটিভ, ভীষণ বেশি পজিটিভ বউকে নিয়ে। বউকে কি করতেন, একরকম নজরবন্দি করে রাখা শুরু করলেন। নজরবন্দি মানে কি, নিজের বাড়ির দু একটা বিশ্বস্ত চাকরকে রেখে দিলেন নয়নার ওপর খেয়াল রাখার জন্যে। নয়না কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, সারাদিন কি করছে, এইগুলো খবর রাখার জন্য। এই ব্যাপারটা নয়না যখন ফিল করলেন, বুঝলেন, তখন খুব স্বাভাবিকভাবেই তার রাগ হতে শুরু করলো। আর এই ধরনের রাগগুলো কি করে, ভুলভাল সিদ্ধান্ত নিতেও সাহায্য করে মানুষকে। নয়না নিজেকে ব্যস্ত রাখতে শুরু করলেন বাড়ির কাজ, বাজার, দোকান এসবের মধ্যে দিয়েই। তিনি পার্টি পলিটিক্স থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখলেন। এরপর নয়নার সাক্ষাৎ হলো মানে অনেকদিন পর দেখা হলো তারই বন্ধু মতলুব করিমের সাথে। সমস্যাটা এখান থেকেই শুরু। মতলুব করিম নয়নার দিল্লি ইউনিভার্সিটির বন্ধু। দুজনে একই সাথে পড়াশোনা করেছিলেন বেশ কিছু বছর। এবং মতলুব করিমও ওই কংগ্রেসেরই মধ্যেই ছিলেন, মানে পার্টিতেই ছিলেন। তো স্বাভাবিকভাবেই ওদের মধ্যে সম্পর্কটা ভালোই ছিল, ভালোই বন্ধুত্ব ছিল। যখনই মতলুব করিমের সঙ্গে নয়নার দেখা হলো, তখন নয়না তার একাকিকত্ব জীবনের মধ্যে একজনকে পেলেন, পুরনো বন্ধু, যার সাথে সে দুটো কথা বলতে পারে, তার ফিলিংসগুলো শেয়ার করতে পারেন। কারণ নয়না বাকিদের সঙ্গে থেকে অ্যালুফ হয়ে গেছিলেন। মতলুবের সঙ্গে তার কথাবার্তা বাড়তে লাগলো, বাইরে, রাস্তাঘাটে এবং বাড়িতেও ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতে লাগলেন তিনি। এই ঘটনাটা সুশীল জানতে পারল। তার ওই বিশ্বস্ত যে কর্মচারীগুলোকে রেখেছিল, চাকর বাকর, তাদের কাছ থেকে জানতে পারলো যে নয়না বিশেষ একজনকার সঙ্গে খুব সারাদিন কথা বলে, গল্প করে এবং বাড়িতেও ফোনে কথা বলে। সুশীল ঘটনা জানতে পারার সাথে সাথে মতলুব করিম সম্বন্ধে জানলেন। মতলুব করিম কে? জানলেন যে মতলুব হচ্ছেন নয়নারই অ্যাকচুয়ালি এক্স বয়ফ্রেন্ড। দিল্লিতে এদের দুজনকার মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়, কিন্তু সম্পর্কটা আগে যায়নি, কারণ মতলুব যেহেতু মুসলিম ছিলেন, নয়নার ফ্যামিলি থেকে রিলেশনটাকে মেনে নেয়নি, এই সম্পর্কটা মেনে নেয়নি, তাই জন্যে এই সম্পর্কটা আর আগে যেতে পারেনি। পরবর্তীকালে মতলুব অন্য একজনকে বিয়ে করেন, নর্মাল লাইফ লিড করছিলেন। আর নয়নাও তার কেরিয়ারটাকে আগে নিয়ে যায়, সুশীলের সঙ্গে বিয়ে করেন। মতলুব দেখলেন যে নয়না এখন একজন বিবাহিত মহিলা, আর তিনিও একজন বিবাহিত পুরুষ। সো এইভাবে কোনো একটা হেলদি ফ্রেন্ডশিপ রাখার মতো কোনো অপরাধ নেই। দুজনকার মধ্যে একটা ভালো রিলেশন রাখাই যায়, ফিলিং শেয়ার করাই যায়, এমন কোনো খারাপ ব্যাপার নয় এর মধ্যে। নয়নাও দেখলেন তার একাকিত্ব জীবনের মধ্যে যদি একজনকার সঙ্গে কথা বলে কিছুটা হালকা হওয়া যায়, তো বলাই যেতে পারে, এর মধ্যে কোনো অসুবিধা নেই। খুব স্বাভাবিকভাবে তাদের মধ্যে কথোপকথন বাড়লো, ফিলিং শেয়ার বাড়তে লাগলো। কিন্তু সুশীল ব্যাপারটাকে তো মেনে নিচ্ছিলেন না কোনোভাবেই। আর নয়না অ্যাকচুয়ালি নিজের লাইফে, নিজের ম্যারিড লাইফে হ্যাপি ছিলেন না। এই কারণেই ওই জায়গাটাতে মতলুব ঢুকে যাচ্ছিল আস্তে আস্তে। যদিও নয়না এরকম কিছু প্রকাশ করেননি। নয়নার একটা ইচ্ছে ছিল যে সে খুব তাড়াতাড়ি এই সব কিছু ছেড়ে অস্ট্রেলিয়া শিফট করবেন এবং অস্ট্রেলিয়াতে গিয়ে একটা নতুন স্টার্ট আপ করবেন, এক্সপোর্টের বিজনেস শুরু করবেন। মতলুবকে তিনি জানান এবং মতলুব বলেন যে তাকে সে সম্পূর্ণরূপে হেল্প করবে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য এবং নতুন স্টার্ট আপ করার জন্য। কিন্তু সুশীল কোনোভাবেই নয়না এবং মতলুবের এই বন্ধুত্বটাকে মেনে নিতে পারলেন না। তিনি বারবার নয়নার ক্যারেক্টারের উপর প্রশ্ন তুললেন। নয়নাকে একরকম নজরবন্দি করে রাখা শুরু করলেন, বাড়িতে বন্দি করে রাখা শুরু করলেন। নয়না এই সময়টা কি করলেন, বাড়ির ফোন থেকেই ঘন্টার পর ঘন্টা মতলুব করিমের সঙ্গে কথা বলা শুরু করলেন। যেটা জানতে পারলেন সুশীল, আজকালকার দিনে যেরকম পজিটিভ পার্টনাররা হয় না, বাড়িতে ঢোকার পরেই তার পার্টনারের মোবাইলটা চেক করতে শুরু করে, যে কটা মেসেজ করেছে দেখি, কটা হোয়াটসঅ্যাপ করেছে। সেই সময় মোবাইল ছিল না, সেই সময় ল্যান্ড ফোন ছিল।
সুশীল কি করতেন, বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে ল্যান্ড ফোনটা তুলে তার রিডায়াল করে দেখতেন কাকে কাকে ফোন করেছে। অদ্ভুত ক্যারেক্টার ওরও একটা। এরকম দিনের পর দিন চলতে থাকলো। 1995 2 জুলাই এরকম একটা রাত্রেবেলা 8টা সাড়ে 8টা বাজে, সেইরকম সময় নয়না বাড়িতে ফোনে কথা বলছেন, ল্যান্ড ফোনে। হঠাৎ সুশীল ঢুকে পড়ে। সুশীল ঢোকার সঙ্গে সঙ্গে নয়না ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে স্বাভাবিকভাবে ফোনটাকে রেখে দেয়। ফোনটা রেখে দিয়ে অন্য ঘরে চলে যায়। সুশীল সঙ্গে সঙ্গে আসে, ল্যান্ড ফোন তোলে এবং রিডায়াল করে। রিডায়াল করার সঙ্গে সঙ্গে ওপার থেকে সে করিমের আওয়াজ পায়। করিমের আওয়াজ পাওয়ার সাথে সাথে তার বুঝতে অসুবিধা হয় না যে নয়না তখন কার সাথে কথা বলছিল। সঙ্গে সঙ্গে নয়নার কাছে পাশের ঘরে যায়, নয়নার কাছে যায় এবং ঝগড়া শুরু করে। কিন্তু নয়না মেনে নিতে বাধ্য ছিল না। সে কোনো রকম রিলেশনটাকে খারাপ জায়গায় নিয়ে যেতে চাইছিল না। দুজনকার মধ্যে ঝগড়া এতটাই বাড়তে থাকে, রাগ এতটাই বাড়তে থাকে, সুশীল তার পকেট থেকে রিভলভারটা বার করে তিনবার গুলি চালালেন। একটা গুলি নয়নার মাথায় লাগে, একটা নয়নার গলায়, একটা মিস হয় এসি ইউনিটে। তৎক্ষণাৎ নয়না মৃত্যুতে মাটিতে লুটিয়ে পড়লেন। একটা মুহূর্তের একটা রাগের জন্য সঙ্গে সঙ্গে এত বড় ঘটনা একটা ঘটে গেল। কিছুক্ষণের মধ্যেই সুশীল বুঝতে পারে সে কি ভুল করে ফেলেছে, কিন্তু এই খবরকে বাইরে আসতে দেওয়া যাবে না। সুশীল কি করলেন, একটা বড় প্লাস্টিকের প্যাকেটের মধ্যে নয়নার বডিটাকে র্যাপ করলেন এবং ওই বিছানার বেডশিটটাকে মুড়িয়ে নিজের গাড়ির ডিকিতে ভরলেন। একটু রাত্রি হওয়ার সঙ্গে সঙ্গে সে চেয়েছিল বডিটাকে যমুনা নদীতে গিয়ে ফেলে দেবেন। সেই রকমই করেছিলেন। রাস্তা দিয়ে নিয়ে গেছিলেন, আশেপাশে ঝোপঝাড় না দেখে সোজা যমুনা নদীর ধারে গিয়ে যখন ফেলতে যাবেন, সেই সুশীলকে প্রচুর লোক জানতো, জানা চেনা লোক ছিল, কমন ফেস, ফেমাস ফেস। বডিটা ফেলতে পারলেন না, এত জানা চেনা লোক চারিদিকে হাই হ্যালো, তো বডি বার করার কোনো উপায় নেই। সুশীল দেখলেন একটাই উপায়, তা হোটেল বারবিকিউতে যেতে হবে, বাগিয়া বারবিকিউ। সঙ্গে সঙ্গে চললেন। রাত্রি 10টা 15। বাগিয়া বারবিকিউ তখন জমজমাট ভর্তি, লোকজন ভর্তি, গেস্ট ভর্তি। তারই মধ্যে তিনি ঢুকে পড়লেন। ঢুকে পড়ে তার বন্ধুকে ডেকে জানালেন যে এই ঘটনা সে ঘটিয়ে ফেলেছে এবং এর থেকে যেভাবে হোক তাকে নিস্তার পেতে হবে। বাগিয়া বারবিকিউবের ম্যানেজার মানে কেশব কুমার, মানে সুশীলের বন্ধু, সঙ্গে সঙ্গে যথা বলা তথা কাজ। সব গেস্টদের বললেন আপনারা দয়া করে তাড়াতাড়ি সবাই বেরিয়ে যান, আমাদের কিছু আর্জেন্সি আছে, আমাদের বন্ধ করতে হবে, আমরা বাধ্য হচ্ছি বন্ধ করার জন্য। ওই গান বাজনা সব কিছু বন্ধ করে গেস্টরা বেরিয়ে গেলেন। এরপরে তারা দুজন মিলে প্ল্যান করলেন নয়নার বডিটাকে তান্দুরের মধ্যে ঢুকিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। তান্দুর আশা করি আপনারা সবাই জানেন মোটামুটি তান্দুর কী জিনিস। বড় একটা মাটির উনুন, বিশাল বড়, যার মধ্যে তান্দুর সবাই জানেন, আমি আর বোঝালাম না। আচ্ছা, কিন্তু অত বড় শরীরটাকে তান্দুরের মধ্যে ঢোকানো যাবে না, তাই যথাসম্ভব দুজন মিলেই নয়নার বডিটাকে টুকরো টুকরো করে কাটলেন এবং ওই বডিটাকে তান্দুরের আগুনের মধ্যে ঢোকানো শুরু করলেন। অত সহজে তো পুড়বে না, এত মাখন রাখা ছিল, সেই মাখনগুলোকে, ঘিগুলোকে দেওয়া শুরু করলো বডিটাকে জ্বালানোর জন্য। আর তার সাথে প্রচুর পরিমাণে কাঠ, কাগজ আর ওদের পার্টির অফিসে যে ব্যানারগুলো ছিল সেই ব্যানারগুলোকে ওর মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এতে কি হলো, আগুন প্রচুর উঁচু অব্দি উঠতে লাগলো আর প্রচুর ধোঁয়া, আগুন এইসব দেখে সেই সময় রাস্তায় পুলিশ পেট্রোলিং করছিলেন। আব্দুল কুঞ্জ আর চন্দর পল এরা দুজন মিলে লক্ষ্য করলেন আগুন অনেক উঁচু দিয়ে যাচ্ছে। কি ব্যাপার, বারবিকিউয়ের এত বড় আগুন। দরজা ঠকঠক করলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে বললো এগুলো কিছুই নয়, আমাদের আজকে কোনো বন্ধ রয়েছে, পার্টি অফিসে যত পোস্টার এগুলো আমরা পোড়াচ্ছি। তো বললো ঠিক আছে, পার্টি অফিসের পোস্টার পোড়াচ্ছ, কোনো অসুবিধে নেই, পোড়াও, কিন্তু আগুন এত বড় বেড়ে যাওয়া উচিত নয় যে কোনোভাবে অগ্নিকাণ্ড ঘটে যায়, সেদিকে খেয়াল রাখো। তো কেশব কুমারও তাই করলেন, বলো ঠিক আছে স্যার, আমরা দেখে নেবো, কারণ আগুন যাতে না পড়ে, আমরা আস্তে আস্তেই পুড়িয়ে সব কিছু ডিস্ট্রয় করে দেবো। পুলিশ চলে গেল। কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে। ওই রেস্টুরেন্টের বাইরে, বাউন্ডারির বাইরে চানা ছোলা
ওই ওই ধরনের জিনিস বিক্রি করতেন এক ভদ্রমহিলা, নাম আনারো দেবী। আনারো দেবীর গন্ধটা নর্মাল লাগলো না। তিনি ওই মুরগি বা ছাগল জ্বালানোর গন্ধ নয়, তিনি বুঝতে পারলেন গন্ধটা মানুষ পোড়ানোর গন্ধ। তার সন্দেহ হয় এবং তার সঙ্গে অত ধোঁয়া, অত আগুন দেখে তার সন্দেহ হয়। রাস্তায় এসে পুলিশদের দেখতে পায়। পুলিশ মানে হচ্ছে ওই আব্দুল কুঞ্জ আর চন্দ্র পল, ওদের দুজনকে জানান। এবং আব্দুল কুঞ্জ এবং চন্দ্র পল বলে, হ্যাঁ আমরা দেখেছি। কিন্তু আনারো দেবীর কথা শুনে ওদের সন্দেহটা আবার বাড়ে। ওরা ফিরে আসে। এবার তারা মেন গেট দিয়ে যায় না, ব্যাক গেট নয়, অ্যাকচুয়ালি গেট বললে ভুল হবে, ওরা পাঁচিলটা টপকায়। ये फिलहाल तो बड़ा गेट है, लेकिन 1995 में ये गेट छोटा हुआ करता था, बांस का गेट हुआ करता था। और इसी गेट के भीतर करीब 25 फीट की दूरी पर वो तंदूर है जहां पर नैना साहनी को जलाया गया था। वहां से जलाने के बाद जो दुर्गंध निकल रही थी, जो गंध निकल रही थी वहां से, उसका सबसे पहला एहसास किया था अनारो देवी ने। और अनारो देवी ने ही सवाल उठाया था कि अंदर किसी व्यक्ति की लाश जलने की गंध आ रही है यहाँ से। अनारो फिर से हमारे साथ मौजूद है। अनारो, क्या कैसी गंध आ रही थी? आपको लगा कि कुछ वो अरे कैसे मुर्गा जलाते हैं? मैंने कही बकरे की मजबूर नहीं है, ये मुर्दे की महक आ रही है। मैं इतनी कह के अपनी दुकान पे आ गई। আব্দুল কুঞ্জ একাই পাঁচিলটা টপকানোর সঙ্গে সঙ্গে 25 ফুট দূরেই দেখতে পায় প্রচুর জোর আগুন বেরোচ্ছে। ওই ভাট্টি থেকে আগুন বেরোচ্ছে তন্দুরের ভেতর থেকে। সেখানে গিয়ে যায়। সেখানে এগোনোর সঙ্গে সঙ্গে কেশব কুমার বলে, আরে স্যার আপনি এখানে কেন চলে এসছেন? হ্যাঁ পুলিশ, আমি আসতেই পারি, কেন কি অসুবিধা আছে আসার জন্য? না আমরা তো এখানে মুরগা পোড়াচ্ছি। ওরা তুমি তো এখানে বললে পার্টির কাগজপত্র পোড়াচ্ছ, পার্টির ব্যানার পোড়াচ্ছ, এত ঘি মাখনের গন্ধে বেরোচ্ছে, আমি দেখবো। বলে না স্যার আমি এখানে ছাগল পোড়াচ্ছি। একবার ছাগল, একবার বকরি, একবার মুরগি। সন্ধে হলো, আগুন নেভানো হলো, আগুনটাকে কমানো হলো। ভেতর দিকে ঝেঁকে, মানে ভেতর দিকে উঁকি দিয়ে যা দেখা গেল, তখনও পর্যন্ত নয়নার মাথাটা পুরো পড়েনি। নয়নার চুলগুলো দেখা যাচ্ছিল আর একটা হাত দেখা গেছিল। সঙ্গে সঙ্গে বন্ধ করা হয়, অ্যারেস্ট করা হয়। কিন্তু অ্যারেস্ট হলো কে? কেশব কুমার। সুশীল কুমার পালিয়ে গেছে। এত কিছুর মধ্যে সুশীল কুমার নেই, পাক্কা পলিটিশিয়ান, পালিয়েছে। এরপর 8 দিন পর 10 জুলাই সুশীল কুমার ধরা দিলেন ব্যাঙ্গালোরে পুলিশের কাছে। যখন পুলিশ চারিদিক থেকে এভিডেন্স খুঁজছে সুশীল কুমারের এগেনস্টে, তখন দেখলাম আমাদের বাঁচার উপায় নেই, একটাই উপায়, আমি স্যারেন্ডার করে দিই। স্যারেন্ডার হয়ে গেলেন এবং বললেন, তখন সুশীল কুমারকে চেনা যাচ্ছে না, যে তার দাড়ি গোঁফ চুল সব কেটে দিয়েছে, সাধু বাবার মতো। বললো আমি তো বেরিয়েছিলাম চারিদিকে মন্দির মন্দির দর্শন করবো বলে, আমি তো কিছু জানি না এসব ব্যাপারে, নয়নার কবে কী হয়েছে আমি তো কিছু জানিই না। পুলিশ কোনোভাবেই প্রমাণ করতে পারছিলেন না, কোনো সলিড এভিডেন্স যেটাকে বলে সেটা তার এগেনস্টে কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না। তাই তিনি বারবার এসকেপ করছিলেন, ন্যারো এসকেপ, পালিয়ে যাচ্ছিলেন। ভারতবর্ষে প্রথমবার ডিএনএ টেস্ট হয় এই কেসটাতেই, এবং প্রথমবার যে অটোপসি হয় তাতে সুশীল কুমার তার নিজের সোর্সেসকে কাজে লাগিয়ে এভিডেন্সের ট্যাম্পারও করেন। তো প্রথমবারে যে রিপোর্ট আসে তাতে তার এগেনস্টে কিছু করা যায়নি। কোর্ট যখন পুলিশ আরও অনেক বেশি পরিমাণে এভিডেন্স জোগাড় করেন, গাড়িতে তার ব্লাড স্যাম্পেল জোগাড় করেন, আরও বাড়ি থেকে অনেক কিছু জোগাড় করার পরে যখন কোর্টকে আবার দেয়, কোর্ট তখন দ্বিতীয়বার অটোপসির অর্ডার দেন। মানে একই কেসে দ্বিতীয়বার অটোপসি হয়েছিল, এবং সেকেন্ড টাইম অটোপসি যেটা হয়েছিল তাতে ক্লিয়ার ছিল এই মার্ডারটা হয়েছিল গুলি করার জন্যে। দুটো বুলেটস পাওয়া যায়, বুলেটসের সেলগুলো পাওয়া যায়। প্রুভ হয়ে যায় যে হত্যা সুশীল কুমারই করে। দীর্ঘদিন ধরে ট্রায়াল চলার পর ট্রায়াল কোর্ট 2003-তে সুশীল কুমারকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন। কিন্তু সুশীল কুমার এটাকে হাইকোর্টে অ্যাপিল করলেন, এবং হাইকোর্টে 2007-এ তাকে সেই মৃত্যুদণ্ডটাই বহাল রাখলো। এতেই সুশীল কুমার থেমে থাকেননি, আবার তিনি সুপ্রিম কোর্টেও যান, এবং সুপ্রিম কোর্টে 2013-এ তাকে মৃত্যুদণ্ড থেকে ছেড়ে দিল, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। भर जेल में बितानी होगी, लेकिन फांसी नहीं होगी।
सुप्रीम कोर्ट का ये फैसला आ गया है। दिल्ली के तंदूर कांड का दोषी सुशील शर्मा फांसी की सजा से बच गया है। सुप्रीम कोर्ट ने फांसी की सजा को उम्र कैद में बदल दिया है, लेकिन वो जीते जी जेल से निकल नहीं पाएगा। निचली अदालत और हाई कोर्ट ने पत्नी नैना साहनी के हत्यारे सुशील शर्मा को फांसी की सजा दी थी। 18 साल पुराने नैना साहनी हत्याकांड को तंदूर कांड के नाम से जाना जाता है। যদিও তাকে টোটাল 23 বছর কারাদণ্ড ভোগ করতে হয়েছে এবং 2018-এর 22 ডিসেম্বর জেল থেকে রেহাই পেয়ে যায়, জেল থেকে বেরিয়ে যায়। জেল থেকে বেরিয়ে যাওয়ার পর সুশীল কুমার তার জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত নিলেন। তিনি হয়ে গেলেন একজন ম্যারেজ কাউন্সিলর। নয়না সাহানির কেস থেকে আমরা এটা বুঝতে পারি যে জীবনের কিছু ছোট ছোট ভুল সিদ্ধান্ত এবং ক্ষণিকের একটা রাগ, এক ফ্র্যাকশন অফ সেকেন্ডের একটা রাগ মানুষের জীবনকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে, নরকে নিয়ে গেছিল। সুশীল কুমারের জীবনটাই কি ভালো হলো আলটিমেট? সেও তো শেষ হয়ে গেল না। যাই হোক, সেফ থাকবেন, সিকিওর থাকবেন। গুড নাইট। আর হ্যাঁ, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।